নমস্কার দর্শক বন্ধুরা, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজকের আলাপনে আমি দীপান্বিতা আবারও চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে। আজকে আমরা কথা বলবো চিত্রাঙ্কন নিয়ে, যিনি কিনা আমাদের ত্রিপুরার গর্ব, আমাদের ভারতের গর্ব। চিত্রাঙ্কনের এক অনন্য প্রতিভা জয়দীপ ভট্টাচার্য, যিনি কিনা ত্রিপুরার মুখ, এবং দেশে নয় দেশের বাইরেও বিশ্বেও গিয়েও তিনি যে ত্রিপুরার মুখ উজ্জ্বল করছেন প্রতিনিয়ত। বিভিন্ন পুরস্কার অ্যাওয়ার্ড ওনার ঝুলিতে রয়েছে এবং আমাদের ত্রিপুরাকে নতুন নামে পরিচিত করছেন। এমনই একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের আমন্ত্রণে আজকে হাজির হয়েছেন স্টুডিওতে। প্রথমে ওনার কাছে চলে যাব। আপনাকে সুস্বাগত আমাদের। নমস্কার। একদম, কেমন আছেন বলুন? আছি। প্রথমেই আমি তোমাকেও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, এবং শান্তন টিভির যারা দর্শক প্রত্যেককে আমি জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, এবং নতুন বছর যাতে সবার অনেক অনেক ভালো কাটুক, এটাই আমি প্রার্থনা করব ভগবানের কাছে। প্রথমে যেটা বলবো যে সম্প্রতি দিল্লিতে অষ্টলক্ষীর যে একটা এক্সিবিশন গেছে এবং তুমি সেটাতে আপনি পার্টিসিপেট করেছেন, সে বিষয়ে কিছু বলো। অ্যাকচুয়ালি এই বিষয়ে হঠাৎ করেই এখানে আমাদের পরিচিত একজন শিল্পী, এবং উনি বিশেষত ক্রাফট নিয়ে, মানে ব্যাম্বো ক্রাফট এসব নিয়ে প্রজেক্ট করেন, গোপাল দা, আমরা গোপাল বণিক ওনার নাম আর কি। তো গোপাল দা আমাকে ফোন করেছিলেন যে জয়দীপ, তোমার নামটা আসাম থেকে NEHDC ওইখান থেকে তোমার নামটা মানে রেকমেন্ড করে এসেছে, এরকম তুমি মানে অষ্টলক্ষ্মী একটা মহোৎসব বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা পরিকল্পনা, যেটা নর্থ ইস্টকে নিয়ে উনি করেছেন, সেটা দিল্লিতে মণ্ডপমে, যেটা প্রগতি ময়দানে, সেখানে হল নাম্বার 14 আই থিঙ্ক 14ই মানে এটা হবে। তো তুমি এটাতে যাওয়ার জন্য রাজি আছো কিনা? তখন আমি বললাম গোপাল থেকে, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই যাব, কারণ অপরচুনিটি পাওয়া এবং এটাকে সাদরে গ্রহণ করাটা আমাদের প্রয়োজন। কারণ ওই জায়গাতে কী ধরনের কী অ্যাক্টিভিটি হয় সেটা যদি আমি আমার রাজ্যের হয়ে জানতে পারি, তাহলে আমি আমার পরবর্তী প্রজন্ম, আমার ছাত্রছাত্রী সবাইকে আমি মেসেজটা কনভে করতে পারবো যে অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা ছিল কী ধরনের। তো সেখানে আমরা মানে ত্রিপুরা থেকে অনেকেই গিয়েছিলেন। পেন্টার হিসেবে আমি গেছিলাম, পেন্টিং থেকে আমি গেছিলাম। আর বিশেষত এখানে নর্থ ইস্টের যে মানে ক্রাফট এবং হ্যান্ডলুমস সেটাকেই প্রমোট করা হয়েছে মেইনলি। সেখানে বিভিন্ন জায়গা থেকে বায়ার্সরা এসছে, মানে কোম্পানি যারা চালায় ওরা এসছে, ওদের সাথে বাল্ক কাইন্ড অফ অর্ডার প্লেস করেছে অনেকের কাজে। তো অনেক লোকালি সেল হয়েছে কাজ। তো সেখানে বিভিন্ন 8টা স্টেটের 8টা পেভিলিয়ন ছিল। আমাদের পেভিলিয়নটা আমাদের নীরমহলের অনুকরণে তৈরি করা হয়েছিল সেখানে। তো এখানে আমি পার্টিসিপেট করি, যেটা ডিসেম্বর 2024-এর 6 থেকে 8 তারিখ অবধি মানে সেটা প্রোগ্রামটা সেখানে অনুষ্ঠিত হয়েছিল। তো সেখানে আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্যার মেইনলি প্রোগ্রামটাকে পুরোটা উনি কন্ডাক্ট করেছেন। উনাকেই দেখলাম, উনি খুবভাবে মানে সবার সাথে কমিউনিকেশন করছেন, এবং এই স্টল ভিজিট করা, তারপরে প্রত্যেককে মানে সব কিছু ঠিকঠাক আছে কিনা, প্রোটোকল যে এরকম থাকে। আর নিশ্চয়ই প্রধানমন্ত্রী যখন আসছেন সেটার প্রোটোকল খুব হাই থাকে, হাই টাইট সিকিউরিটি থাকে একদম। সেটাও দেখলাম কী ধরনের হয় আর কি। তো আমি ভাগ্যবান যে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সামনে থেকে দেখেছি। ওনার সাথে ছবি তুলতে পারিনি, সেটা সম্ভব ছিল না। বাট আমাদের পেভিলিয়নে দুজন, পার্থদা একজন ছিলেন, ওনার সাথে কথা বলেছেন, মানে দুজনকেই পারমিশন দেওয়া হয়েছে যারা ক্রাফট নিয়ে বেসিক্যালি কাজ করছেন। এছাড়াও এখান থেকে লাভলি বলে আরও অনেকেই মানে যারা আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে স্পেশালি কাজ করেন, ওরা গেছেন। আর আমি বেসিক্যালি আমার পেন্টিং বলতে আমি দেখলাম যে প্রত্যেকটা স্টলেই, মানে নর্থ ইস্টের যে 8টা স্টল ছিল সেখানে প্রত্যেকটা স্টলে একজন পেইন্টার কম্পালসারি ছিল। তো সেখানে আমিও গেলাম, যে আমার এক বন্ধু আসামের থেকে সুজিত বলে, সেও গেছিলো সেখানে। তো সে প্রত্যেক স্টেটেরই ছিল, সবাই অন দ্য স্পট ছবি আঁকছে অনেকে। তো আমি বললো যে ওরা যে ট্রেডিশনালি কিছু মানে করার জন্য।
আমাদের এখানে অ্যাকচুয়ালি ট্রেডিশনালি আর্ট প্র্যাকটিসটা সেরকম নেই, পেন্টিং কিছু নেই বা আমাদের ফোক আর্ট বলে কিছু নেই। তো আমি ভাবলাম যে আমি যে ধরনের কাজ করি, আমি একটু ফোক বেসড কাজ করি এবং আমার কাজের মধ্যে আমি ধরুন না বিভিন্ন সারফেস নিয়ে কাজ করি। তো এখানে আমাদের যে লক্ষ্মী যে সরা, যেটা আমরা লক্ষ্মী পূজার সময় যে সরা পেন্টিং, তো আমি বললাম যে ওরা আমাকে বলেছে যে তুমি কি নিয়ে করবে, তোমার একটা প্রজেক্টের মতো আমাদের লিখে পাঠাও, সেটা আমাদের সাবমিট করতে হবে, ওটা অ্যাপ্রুভ হলেই তোমাকে আমরা ডাকবো। তো আমি ওই সরাটা নিয়েই কাজ করেছি, ওটা নিয়ে আমি ডেমনস্ট্রেশন লিখে টিখে সব পাঠিয়েছিলাম ওদের। তো ওরা এটা দেখে ভালোই মানে ওরা খুশি হয়েছে, না ঠিক আছে। তো আমি এখানে বেসিক্যালি লক্ষ্মী সরাটা হয় ইয়েতে তৈরি, মানে মাটি দিয়ে, পোড়া মাটি, কিন্তু আমি এটা ভেঙে যাবে বা এটা প্রিজার্ভ করা যায় না বলে, বা একটা সার্টেন টাইমের পরে কিন্তু লক্ষ্মী সরা থেকেও কিন্তু কালারগুলি উঠতে থাকে। তো আমি সেই জায়গাতে আমি ফাইবার কাস্টিং করে সরা বানিয়েছি, সেম রকমই একটু সাইজে বড়, সেটার উপরে আমি বিভিন্ন ধরনের পেন্টিং করেছি, স্ক্রল টাইপের পেন্টিং স্টিচিং করে করা, ওই রকম ধরনের কাজ আমি ওখানে ডিসপ্লে করেছি আর কি। তো অ্যাকচুয়ালি মানে আমি একটা জিনিস দেখলাম যে ওইখানে আর্টিস্টকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, এটা অনেক বড় কথা, কারণ ওইটা একদম পুরো প্ল্যাটফর্মটাই ছিল হ্যান্ডলুম বেস, মানে বিভিন্ন ধরনের কাপড়, পাঁচরা, রিসা, তারপর বাঁশ বেতের জিনিস, এসব জিনিসই মেইনলি ছিল। সে জায়গায় দাঁড়িয়ে আমারও অনেকগুলো কাজ মানে অনেকে কালেক্ট করেছেন, কারণ ওই স্পেসে আমি আর্ট বায়ার্স আমি কল্পনা করতে পারি না, কারণ ওই প্লেসে যারা আসছেন বা যারা কমিউনিকেট করছেন, প্রধানমন্ত্রী যে আমি যতটুকু বুঝলাম যে ওনার যে মানে টুয়ার্ডস নর্থ ইস্টের দিকে যে মানে এই ফেস্টটা করার পিছনে যে কারণটা, সেটা হচ্ছে মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন যারা কোম্পানিগুলো যারা এখানে হ্যান্ডলুমের কাজ করছে, যারা আর্টিজানরা রয়েছে, ওদের যাতে মানে তুলে আনা যায়, ওদের একটা বাল্ক অর্ডার দিয়ে ওদের যাতে মানে হেল্প করা যায়, সেটা নিয়ে ওনার মেইন টার্গেট ছিল। সেটার মধ্যে আর্টকেও অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, যে যার রিজনে করেছে। তো আমার কিছু কাজ মানে বিভিন্ন জন কালেকশন করেছেন, এটা আমার ভাগ্য যে ওই জায়গা থেকে এরকম একটা ইয়ে পেয়েছি। তো সেখানে আমাদের স্টেটের, নর্থ ইস্টের পুরো, ইভেন আমাদের স্টেটের দীপা কর্মকার উনিও ছিলেন, যারা পদ্মশ্রী রিসেন্টলি পেয়েছেন, প্রত্যেকে ইনভাইটি ছিলেন সেখানে। খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। অষ্টলক্ষ্মী একটা সং ওইখানে করা হয়েছিল, যেটা মানে দুর্ধর্ষ ছিল, একটা কম্পোজিশন আসামের, ওনার নামটা দিদির নামটা অরুন্ধতী বা সেরকম, উনি গায়িকাও প্লাস ভায়োলিনও বাজান, খুব ভালো। উনি পুরোটা কম্পোজিশন উনি রেডি করেছিলেন। আর নর্থ ইস্টের মণিপুর থেকে আরম্ভ করে সব স্টেটের, আমাদের স্টেটেরও যারা গায়িকারা, ট্রেডিশনাল ফোক গায়িকারা, প্রত্যেকেই ওইখানে ছিলেন এবং ওইখানে ওই সংটা পারফর্ম করেছে। আমাদের এখান থেকে এলিজাবেথ কলুই গেছিল এই মানে এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করেছিলেন উনি। এছাড়া প্রত্যেক দিন মানে আমরা যেখানে প্যাভিলিয়নটা ছিল সেখানে প্রত্যেক দিন প্রোগ্রাম হয়েছে, ডেইলি প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন রকম সিলেক্টিভ প্রোগ্রাম, ফ্যাশন শো, ওই ধরনের নর্থ ইস্ট মানেকে নিয়ে কালেকশন নিয়ে ফ্যাশন শো হয়েছে, এরকম দারুণ দারুণ প্রোগ্রাম হয়েছে। আর প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমাদের পূর্বী বলে একটা ম্যাসকট উনি ওইখানে উন্মোচন করেছেন, যেটা নর্থ ইস্টকে প্রেজেন্ট করে। নর্থ ইস্টে সব হ্যান্ডলুমের থেকে এক একটা প্যাটার্ন কালেক্ট করে ওর ড্রেস ডিজাইন করা হয়েছে, এরকম আর কি। তো মানে একটা ভালো অভিজ্ঞতা ছিল সেখানে। এই 3-4 দিনে আমাদের পুরো থাকা খাওয়ার সব কিছুর ব্যবস্থা ওইখান থেকেই করা হয়েছিল। আর খুব আনন্দ করেছি, খুব মজা লেগেছে। আর বলবো কি, মানে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করে গর্ববোধ হয়েছে যে আমি ত্রিপুরার থেকে এসেছি, এবং ট্রেডিশনালি আউটফিট সব কিছু নিয়েই আমি ত্রিপুরাকে প্রেজেন্ট করেছি আর কি। আর একই সাথে আমার দিল্লিতে তখন যেটা ইন্ডিয়ান হেরিটেজ সেন্টার, সেখানে আমার একটা মেজর ইন্টারন্যাশনাল শো চলছিল, সেটাতে আমি পার্টিসিপেট করি। সেখানেও বেশ ভালোই অ্যাপ্রিসিয়েশন পাই কাজ টাজ নিয়ে আর কি। তো এই আমার মানে দিল্লির জার্নিটা সেটাই আর কি। একটু আগে আপনি বললেন যে যে হ্যান্ডলুম আর প্রিন্টিং বলতে যে অঙ্কন শিল্প আর ক্রাফট, দুটো কি একই জিনিস? না না, দুটো এক জিনিস না। পেন্টিংটা মানে বেসিক্যালি আমরা যেটা পেইন্ট করি, মানে যেটা আঁকি কোনো সাপোর্টকে বেস করে। আর এখন অবশ্য কি হয়, এখন যদি আমি বলি, অনেকে এটা মানে আছে যে এই সময় দাঁড়িয়ে পেন্টিং অ্যাকচুয়ালি
আলাদা কিছু না, একটা হচ্ছে ট্রেডিশনাল লাইক পেন্টিং। ট্রেডিশনাল দ্যাট মিনস আমরা মিউজিয়ামে যদি যাই তখন আমরা বড় বড় অয়েল পেন্টিং দেখি, হ্যাঁ, বা আমরা ক্যানভাসে পেন্টিং করি। এটি ট্রেডিশনাল মিডিয়াম ইউজ করে ট্রেডিশনাল সাপোর্টের উপরে আমরা কাজ করি। আর এখন কন্টেম্পোরারি আর্ট প্র্যাকটিসে সব একত্রিত হয়ে গেছে, মানে আর্ট ক্রাফট, মানে আমাদের এখানে যেমন বাঁশ নিয়ে, আমাদের এখানে বাঁশটা যেমন ফেমাস, বাঁশ নিয়েও কিন্তু অনেকে স্কাল্পচার করছে, বা ব্যাম্বো ক্রাফটটাকে নিয়েও কাজে লাগাচ্ছে আর্টের ক্ষেত্রে আর কি। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে যদি আমি দেখি ক্রাফট, তবে ক্রাফটটা ব্যাম্বো বেসড, এটাই আমাদের এখানে ট্র্যাডিশনাল জিনিস। আর যেটা আমরা হ্যান্ডলুম পাসরা বা রিসা যেটা বলি, ওইটা আমাদের এখানে ট্র্যাডিশনাল। আর পেন্টিংটা অ্যাকচুয়ালি মানে ট্র্যাডিশনাল বলবো না, পেন্টিংটা আমাদের এখানে ডে বাই ডে রাজবাড়ির আমল থেকে প্র্যাকটিস শুরু করে এখন অবধি যা প্র্যাকটিস করতে করতে এগিয়েছে মানে ট্রেনটা আর কি। আরেকটা বিষয় আমরা দেখি এখন বাঁশ-বেতের অনেক কিছু হচ্ছে, ওটাকে আমরা কি বলবো? বাঁশ-বেতের ইন দ্য সেন্স বাঁশ-বেতের তো নানান ধরনের মানে কি বলবো আমি, প্রোডাক্ট তৈরি হচ্ছে, নানান ধরনের জিনিস হচ্ছে। তবে আমি যেটা আমার উপলব্ধিতে বাঁশ-বেতের প্রোডাক্ট যেগুলো তৈরি হচ্ছে, আমি খুব মানে আমি বলবো, তুমিও যদি কোনোদিন মানুষের বাড়ি, তো নিশ্চয়ই আমরা অনেকের বাড়িতে যাই, কিন্তু খুব রেয়ার আমরা দেখি কিন্তু মানুষের বাঁশ-বেতের কালেকশন। কেউ কিন্তু করতে চায় না। আমরা সমৃদ্ধ কিন্তু কেউ কালেকশন করতে চায় না। সবার বাড়িতে আধুনিক এখন ডিজাইন করে করে আমরা সব বানাই, যা যা মডিউলার কিচেন বলো বা এই বলো সেই বলো সব, কিন্তু আমরা কিন্তু বাঁশ-বেতের জিনিসটাকে আমরা মানে সেরকমভাবে প্রমোট করি না। কিন্তু এখান থেকে যেই বাঁশ-বেতের জিনিসগুলো তৈরি হয় সেগুলো কিন্তু বাইরে ভীষণভাবে অ্যাকসেপ্টেবল, এবং মানুষের এগুলোকে আমি নিজের চোখে দেখলাম যে ডেমো যেইগুলো ওরা নিয়ে গেছিলো, মানে অন্যরা যারা বানিয়েছিল, প্রচুর কাজ বিক্রি হয়েছে, প্রচুর জিনিস মানে মানুষ কিনে নিয়ে গেছে, যে কালেকশন করে নিয়ে গেছে, এই বাঁশের বলো, আনারস বলো বা বলো সবগুলো। তো আমাদের এখানে সরকারি তরফেও মানে আমি বিভিন্ন প্রোগ্রাম সব কিছুতেই দেখি যে বাঁশের জিনিসগুলোকে প্রমোট করার জন্য ওদের মানে দেওয়া হয়, গিফট হিসাবে দেওয়া হয়। তো আমি এটাই বলবো যে বাঁশের জিনিস বা বাঁশের প্রোডাক্ট বা বেতের যে প্রোডাক্ট মানে কালীন এগুলো চলে, যদি এগুলোকে মেনটেন করে রাখা যায় তো সেগুলোকে আমাদের অ্যাকসেপ্ট করা উচিত, এবং আমরাই অ্যাকসেপ্ট করলে এটা শিল্পটা বেঁচে থাকবে। আদারওয়াইজ মানে খুব কষ্ট এই জিনিসটাকে সার্ভাইভ করা। আমি একটা মেলাতে গিয়েছিলাম, দেখছিলাম গলার কানের বিভিন্ন জিনিস, ইভেন পেন্সিল বক্স, পেন, এভরিথিং, মাথার চিরুনি, সবকিছু, এভরিথিং ইজ অ্যাভেলেবল হিয়ার। একদম সবকিছু পাওয়া যাচ্ছে, একদম সবকিছু পাওয়া যাচ্ছে। এবং নতুন করে যারা ব্যাম্বো নিয়ে কাজ করছে, আমারও অনেক স্টুডেন্টরা আছে, প্রসেনজিৎ আছে, দুর্গেশ আছে, অনেকেই আছে যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করছে, ওরা ইন্ডাস্ট্রির মতো করছে। সেখানে বিভিন্ন রকমভাবে আমরা যে আই কার্ড বানাই, আই কার্ডটাকে ওইরকম করা হচ্ছে। তো এটা দেখতেও একটা ভিজুয়ালি সুন্দর জিনিসটা। হ্যাঁ, এটা হতে পারে যে দামটা একটু মানে একটু বেশি হতে পারে, কারণ এটা হ্যান্ডমেড জিনিস, তারপর এটাকে অনেক পরিশ্রমের মাধ্যমে এই জিনিসটাকে এরকমভাবে করা হয়। আর যারা কাজ করে তারা যে কী ধরনের পরিশ্রম করে একটা বাঁশের কাজ করতে বা বাঁশের মধ্যে করতে, সেটা যারা করে তারাই জানে। আমরা শিল্পী বলে আমরা বুঝতে পারি যে কতটা কষ্ট হয় ওদের। তো এটা সেটার সাথে প্লাস্টিকের জিনিসকে আমরা কম্পেয়ার করতে পারি না, একদম আমি মনে হয় আর কি। আরেকটা বিষয়, সম্প্রতি কলকাতাও আপনার চিত্র প্রদর্শনী ভীষণ একটা সাড়া জাগিয়েছে, সে বিষয়ে যদি কিছু বলেন। তো সেটা বলবো, সেটাও আমি লাকি যে মানে আমি এই আর্ট গ্যালারি, যেটা শুভপ্রসন্ন ভট্টাচার্য এবং শিপ্রা ভট্টাচার্য ম্যাম ওদের করা, যে এখানে আমাদের এই শোটা কিউরেট করেছিল আমারই খুব প্রিয় দাদা বাপ্পা ভৌমিক, কলকাতার চিত্রশিল্পী। তো বাপ্পাদা মানে যে আর্টিস্টদের সিলেক্ট করেছিল ওই শোটার জন্য, সেটার মধ্যে আমিও একজন। তো এটা আমার কাছে একটা ভালো অপরচুনিটি যে আমি আমার কাজটাকে অ্যাটলিস্ট বাইরে নিয়ে দেখানো, এত বড় দীর্ঘদিন ধরে কাজ করছে এই ফিল্ডের আর্টিস্টদের সামনে যাওয়া, ওদের সাথে কথা বলা, সেটা আমার কাছে মানে একটা বিশাল প্রাপ্তি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মানে হয়তোবা যারা আর্ট প্র্যাকটিস করছে প্রত্যেকেই জানে যে আমরা কোচি ভিনালের কথা জানি। কোচি ভিনালে যেটা হয়, বেঙ্গল ভিনালে চলছে এখন বাংলায়, মানে প্রচুর চিত্রশিল্পীরা
কাজ করছেন, অসাধারণ অসাধারণ কাজ, মানে কি বলবো, এত দারুণ মানে কাজ দেখেছি। আর্ট একাডেও মানে বেঙ্গল বিনালের শোয়ের বিভিন্ন পার্টগুলো এক একটা গ্যালারি, ইভেন তোমার ভিক্টোরিয়া, বিভিন্ন জায়গাতেই এই জিনিসগুলো চলছে। আমার যতটুকু সম্ভব আমি অল্প সময়ের জন্য গিয়েছিলাম, আমি মানে দেখেছি। তারপর এটাকে কেন্দ্র করে ওয়ার্কশপ চলছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, শান্তিনিকেতনে চলছে কাজ। তো আর্টটাকে রিভলিউশন জায়গা অবধি না নিয়ে গেলে আমার মনে হয় মানুষের মধ্যে ওই জিনিসটাই আসবে না, ওই ভাইবসটাই তৈরি হবে না যে না আর্টটার লেভেলটা কতটুকু আমি দেখার দরকার মানুষকে। এই যে ভিনালের জিনিসটা হচ্ছে একটা রাস্তা খুলে দেওয়া, যে মানুষে অ্যাটলিস্ট গিয়ে কন্টেম্পোরারি আর্ট প্র্যাকটিসটা সম্বন্ধে জানতে পারলো বা দেখলো। আমি যেমন মানে গেলাম আর্ট সেকারে, যে কাজ আমার খুব ভালো বন্ধু জ্যোতির্ময় দে, ও খুব ভালো কাজ করে, দারুণ কাজ করে, ন্যাশনাল অ্যাওয়ার্ডও সে, জ্যোতির্ময়ের পুরো কাজ ডিসপ্লে ছিল সেখানে, মানে খুব ভালো লাগলো। তারপর জয়শ্রী চক্রবর্তী আমাদের ত্রিপুরারই মেয়ে, মানে জয়শ্রী দিয়ে অনেক মানে আমাদের অনেক সিনিয়র শিল্পী, কিন্তু অসাধারণ কাজ করেন উনি। তো জয়শ্রীদির কাজ, তারপরে চন্দ্র ভট্টাচার্যের কাজ, এরকম আরও অনেকে, ছত্রপতি দত্তের কাজ, আরও অনেকের কাজ মানে দেখলাম। তো আমার একটা মানে যে জিনিসটা আমার পজিটিভ হয়েছে, যে আমার কাজ যোগেন চৌধুরী, যে আমাদের কানে হাত দিয়ে বলতে হয় এত বড় শিল্পীর নাম বলা, যে ওনার সান্নিধ্যে এত বছর পর আমি যেতে পেরেছি, যে উনি এত হাই লেভেলের একজন শিল্পী, কিন্তু উনি মানে একদম ডাউন টু আর্থ, এত সুন্দর করে আমাকে উনি সময় দিয়েছেন। ওনার ফ্ল্যাটে আমি গিয়েছিলাম, সেখানে গিয়ে উনি আমাকে ওনার একটা বই গিফট করেছেন, ওনার লাইফ টাইম একটা যে বই, তবে আমার কাজ অ্যাপ্রিসিয়েট করেছেন। আমি সব কাজ স্যারকে দেখিয়েছি, আরও অনেক কথাবার্তা হলো, যে উনি ওনার মতো মানুষ আমাকে এতটা সময় দিয়েছে। আমার কাজ দেখে আমাকে কিন্তু উনি বলেছেন যে উনি মানে আমাকে যেদিন বাপ্পাদা ফোন করে বলল যে জয়দীপ তোর কাজটা স্যারের খুব পছন্দ হয়েছে, স্যার বললেন যে তুই যদি কলকাতা আসিস একবার দেখা করিস, তুই যদি সময় করতে পারিস। আমি সময় করতে পারি মানে এটা কোনো মানে কি হয় না, আমার তো সেদিন রাত্রে ঘুমই হয়নি। তারপরে আমি ওই দিল্লি থেকে ফিরে এসে পরে প্ল্যান করলাম না আমার তো যেতেই হবে, যেহেতু আমার শোটাও চলছে, এটাও আমার যাওয়াটা উচিত। তো আমি ওপেনিংয়ে যেতে পারিনি, বাট মানে গেছি ওখানে। শিপ্রা ম্যাডাম এবং শোভাপ্রসন্ন স্যারও খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং ওরা আমাদের ত্রিপুরা সম্বন্ধে জানতে চেয়েছেন। হ্যাঁ, আমাদের যে স্যার স্বর্গীয় বিপুল কান্তি সাহা স্যারের সম্বন্ধে ওরা জানেনই না, এত একটা কমিউনিকেশন গ্যাপ। উনি আমাকে বলছেন যে আমাদের তো চেনা আছে বিপুল, ও কেমন আছে? তো আমি বলছি স্যার উনি তো অনেক দিন আগে এক্সপায়ার করে গেছেন, ম্যামও আমাদের সাথে কলেজে ছিলেন, আমারও টিচার, বাট ম্যামও রিটায়ারমেন্টে গেছেন, কিন্তু রেগুলার কাজ করছেন, ম্যাম দীপিকা শাহ ম্যাম। তো আমি উনি বললেন বিপুল মানে এক্সপায়ার করে গেছে, আমরা জানি না, এত কমিউনিকেশন গ্যাপ, মানে তোমরা অ্যারেঞ্জ করো, এক্সচেঞ্জ প্রোগ্রাম করো, আমরা এখান থেকে শিল্পী পাঠাবো, একটা ইয়ে থাকা আর কি, মানে কমিউনিকেশন থাকা। সেটা আমাদের স্টুডেন্টদের জন্য, আমাদের আর্ট কলেজেরও স্টুডেন্টরা গিয়েছিল এই ভিনালেতে, ওদের এক্সাম শেষ হয়েছে পরে একটা বাঞ্চ অফ স্টুডেন্ট ওরা গেছে, গিয়ে ভিনালে দেখেছে, যে জিনিসটা আমাদের এখানে মিসিং। আমাদের এখানে কিন্তু গতানুগতিক রেগুলার এক্সিবিশন নেই। এই লাস্ট আমাদের এখানে ললিত কলার যারা স্কলার ছিল, তারা ওদের কাজ শেষ হয়েছে, স্কলারশিপ শেষ হয়েছে, ওরা একটা শো করেছে এখানে। তা আমি দুর্ভাগ্যবশত আমি থাকতে পারিনি ওই শোটার মধ্যে, আমার ওই কলকাতা যাওয়ার ছিল, কিন্তু আমি ওদের ছবি মানে ওরা কি কি কাজ করেছে, তো ওইটা একটা ভালো জিনিস ছিল যে ওরা এতদিন ধরে যা করেছে আর কি। কিন্তু গতানুগতিক যে মানে কলকাতা বা দিল্লি মুম্বাই যে জায়গাগুলোতে আমরা রেগুলার বেসিকে শো দেখতে পারি, যেটা খুব ইম্পর্ট্যান্ট আর্টের ক্ষেত্রে, সেই জিনিসটা কিন্তু আমরা মানে এখানে মিসিং আর কি। অ্যাটলিস্ট এটা মানে বাড়ানোর দরকার আর কি। তুমি এত বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত, এত বছর ধরে কাজ করার পরে এখন কি মনে হচ্ছে যে তুমি যে জায়গা থেকে উঠে এসছো আজকে এই জায়গায় এত বড় একটা প্ল্যাটফর্মে সুযোগ পাওয়া, এত বাইরে ত্রিপুরার বাইরে গিয়ে তোমার যে ছবিগুলো প্রদর্শন করা, এখনকার বাচ্চাদের মধ্যে সে প্রবণতাটা কতটুকু? এখনকার বাচ্চাদের মধ্যে ছবি আঁকার প্রবণতাটা ভালো, খুবই ভালো। রিসেন্টলি আমি তো চাইল্ড আর্টের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছি। তো রিসেন্টলি আমার কিছু স্টুডেন্ট, রিতেশ গুহরায়, ও ন্যাশনালি অ্যাওয়ার্ড পেয়েছে, উপরাষ্ট্রপতি ওকে বিজ্ঞান ভবনে অ্যাওয়ার্ড দিয়েছে।
1 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে, আরও অনেক কিছু পেয়েছে। স্টেটেও ফার্স্ট হয়েছিল। এরকম প্রীতিরাজ দাস আছে, ও গেছিলো এখানে, আরও অন্য অন্য স্টুডেন্টরাও গেছিলো। রিসেন্টলি এই গতকালকে দেখলাম যে মেঘরাজ দেব রয়, ও রামকৃষ্ণ মিশনে পড়ে, তো ও তোমার আর্টে একটা ন্যাশনালি অ্যাওয়ার্ডেড হয়েছে। তো 26 তারিখ প্রজাতন্ত্র দিবসে যে প্যারেড যে প্রোগ্রামটা হয়, সেখানেও 100 জন যে সিলেক্টেড বাচ্চা অল ওভার ইন্ডিয়া থেকে আর্ট, এসে, ড্রয়িং, বিভিন্ন ফিল্ডে ওদের ডেকেছে যাওয়ার জন্য, ওইখানে ওদের ফেলিসিটেশন হবে। তো এই জিনিসগুলো যখন পায় বা স্টুডেন্টরা যখন মানে অ্যাচিভমেন্ট পায়, তখন খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আমাদের এখানে ধরুন আমি যে এক্ষুনি বলছিলাম যে আমাদের এখানে আর্ট এক্সিবিশনটা হয় না। তো এই যে ছোট ছোট বাচ্চাগুলি, ওরাও কিন্তু এই প্র্যাকটিসটা ওদের নেই যে আর্ট এক্সিবিশনে কী ধরনের কাজ হয়, বা আমাদের যারা সিনিয়র আর্টিস্টরা ওরা কী ধরনের কাজ করেন, ওই সুযোগটা একটু কম হয়ে যায়। রিসেন্টলি সঙ্গমিত্রানন্দী ম্যাডামের একটা এক্সিবিশন, উনি একটা সোলো শো করেছিলেন ম্যাম, এটা অসাধারণ সোলো শো ছিল। তো সেখানে আমি অনেককে বলেছি তোমরা যাও, তোমরা দেখো আমাদের সিনিয়র আর্টিস্টরা যে কাজ করছেন, কী ধরনের কাজ করছেন, কিভাবে কালারটা লাগাচ্ছেন, ওইগুলো দেখার খুব ইম্পর্ট্যান্ট, খুব দরকার। কিন্তু এখনের দিনে বাচ্চারা কম্পিটিশানের মধ্যে সীমাবদ্ধ। এক একজনের ঘরে আসে, আমার স্টুডেন্টই হোক আর যারই স্টুডেন্ট হোক, প্রচুর প্রচুর অ্যাওয়ার্ড ঘরে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট দেখা যায় ওর বাবা মা কোনো রিস্ক নিতে চান না কি ওকে আর্ট নিয়ে পড়াবেন বা আর্ট ফিল্ডের যে কোনো লাইনে পড়াবেন। ওরা তখন মুভ করে চলে যায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার, যেখানে হয়তো বা ডাক্তার হলে পয়সা দিয়েও যদি ডাক্তার হয়, তাহলেও কিন্তু একটা চেম্বার খুলে বসতে পারবে। কিন্তু আর্টিস্টের ভবিষ্যৎ কী? হয়তো বা আমার কাছে কোনো কোনো সময় মনে হয় যে ওরা ভাবে এই যে ড্রয়িং স্যার যে আমাদের বাড়িতে এসে শেখায় বা আমরা যে গিয়ে শিখি, ওরা তো টিউশন করে সার্ভাইভ করছে, তা আমার বাচ্চাটা টিউশন করে সার্ভাইভ করার দরকার নেই। কিন্তু এটা আমার ফিলিংস যে হয়তোবা ওরা ওইরকম ভাবে, কারণ আমার এখানে হাইয়েস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং যে স্টুডেন্টগুলো, যাদের আমি কল্পনা করেছিলাম ওরা হয়তোবা আর্ট ফিল্ডে আসবে, আর ওরা যেহেতু পড়াশোনা তো মোটামুটি ভালো, ওরা আর্ট ফিল্ডে এলে ভালো ওদের একটা পজিটিভ সাইন থাকতো, কিন্তু দুঃখজনকভাবে ওরা কিন্তু এই ফিল্ড থেকে সরে গেছে। কিন্তু ওদের ঘরে গেলে প্রাইজগুলো দেখলে এখন আমার কাছে কোনো আফসোস লাগে, মনে হলো আমিও যে এত পরিশ্রম করলাম, আমি শুধু ব্যর্থ। আমার নাম করার জন্য না, আমি চাইল্ড আর্ট করাই, কিন্তু এটা খুব কম পার্সেন্টেজ আর্টিস্টরা যারা মানে ত্রিপুরা বা আগরতলায় আছে যারা চাইল্ড আর্ট করায়, বা হ্যাঁ সার্ভাইভ করার জন্য তো কিছু একটা করতে হবে, চাইল্ড আর্ট করায়, কিন্তু সেলফ ডেভেলপমেন্ট কেউ কিন্তু নেই, কোনো আর্টিস্টের নেই। তো সেলফ ডেভেলপমেন্ট যদি না হয়, সেটা আর্ট না, নাচ গান এভরিওয়্যার, আপনার মানে যদি সেলফ ডেভেলপমেন্ট না করি, আমি যদি নিজেকে নিয়ে না যাই, আজকে আমি যোগেন চৌধুরীর কাছে যেতে পেরেছি আমার এত বছরের দীর্ঘ জার্নির ফলে। তো এই জায়গাটা যাওয়া, অ্যাচিভ করা, এটা তো আমার স্টুডেন্টের জন্য গুড ইম্প্যাক্ট। তো এই জিনিসটা কেউ করে না, এটা এখানে কেন্দ্রিক, ওরা মানে ব্যবসা কাইন্ড অফ জিনিসটাই হচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে, এটা নিয়েই মার্কেটে এরকম চলছে, প্রাইস 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 প্রাইস। আমি অনেককে আমি বলেছি তোমরা কম্পিটিশনের মেন্টালিটিটা যেরকম ধরনের থাকে, বসে আঁকো, এটাকে সেদিনও আমি একজনকে বলছিলাম যে সবাই তো বসে আঁকো করে, তোমরা দাঁড়িয়ে আঁকো করো না। তো এটা বা কী ধরনের স্যার? দাঁড়িয়ে আঁকো বলতে তোমরা ক্যানভাস টানিয়ে দেবে পুরো, সেটার মধ্যে বাচ্চারা নিজের মন মতো যা ড্রয়িং করবে করুক দাঁড়িয়ে, সেখানে কোনো সাবজেক্ট থাকলো না, কোনো কিছু থাকলো না। দেখো না যারা জাজমেন্ট করতে আসবে ওরাও তো দেখবে একটা বাচ্চার লাইন কীরকম, ওর থিঙ্কিং প্রসেসটা কী, ওর মানে দাঁড়িয়ে যে করছে কাজটা সেটাও দরকার। আমরা তো ইজেল পেন্টিং করে দাঁড়িয়ে করি, কিন্তু হ্যাঁ গতানুগতিক জিনিসটাকে কেউ ভয়ও ব্রেক করতে চায় না। হ্যাঁ, একটা কম্পিটিশনে গেলে একটা গতানুগতিক সাবজেক্ট কতগুলো দেওয়া হয়, সেগুলোই মানে চলতে থাকে। হ্যাঁ, সব জায়গাতে তুমি পারবে, এক গ্রামের দৃশ্য সবখানে দিতে থাকে, বা যে কোনো একটা টপিকস সবখানেই ঘুরতে থাকে কোনো না কোনো। গার্জিয়ানদের মানে স্যার এটা এঁকে দিন, স্যার এটা এঁকে দিন, আর গার্জিয়ানের প্রেশার স্টুডেন্টরাও ভাবতে পারে না আর কি, যে আমি একটা গ্রামের ছবি, গ্রাম তো আমি অনেক সময় বলি তোরা যে গ্রামের ছবি আঁকিস, গ্রাম তো তোরা দেখিসই, তো কিভাবে আঁকবি তুই? আমার চোখ দিয়ে গ্রাম আঁকবি, মানে নেটের থেকে খুলে গ্রাম দেখে গ্রাম আঁকবি? সেটা তো হয় না, ফিল তো করতে হবে না গ্রামের ব্যাপারটা। তো গ্রামে একদিন ঘুরে আয় মাকে নিয়ে, বাবাকে নিয়ে, দেখে আয় গ্রামের কি পরিবেশ। তো
এক্সট্রা যে দেখা, আমি সবসময় আমার স্টুডেন্টদের বলি তোমরা যেখানে যাও, আমরা আর্টিস্টদের পজিটিভ পয়েন্ট সেটাই যে আমরা কোনো জায়গায় গেলে সেটাকে আলাদা করে আমরা দেখি, যেটা নর্মাল মানুষ দেখতে পারে না। একদম। সেজন্য আমরা আমার কাছে অ্যাটলিস্ট খুদ, আরে তুমি তো বেশি খুদ বাঁচো, আমি কই না, আমার মনে হয় যে এই জায়গাটা ঠিক হয়নি, বা এই জায়গাটা প্রপোর্শনটা একটু ঠিক হওয়ার দরকার ছিল, যেটা আমাদের সাধারণ মানুষের কাছে এই জিনিসটা ধরা পড়বে না, এটাই স্বাভাবিক আর কি। একদম। হ্যাঁ, তো ওই জায়গায় দাঁড়িয়ে আমি বলার কথা যে যদি আর্ট শিখো, মনোযোগ দিয়েই শিখো, একদম ভালো করে গোড়া থেকে বেসিক থেকে শিখে ভালো করে যাতে এটাকে তুমি প্রফেশন ওয়াইজ নিতে পারো, সেই জিনিসটাকে টার্গেট রাখো। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না। আমি প্রত্যেক মানে স্টুডেন্টকে বলি তোমরা কিন্তু ব্যাকআপ প্ল্যান রেখো। ওই যে তোমার কি বলে এটাকে, ডাক্তারির যে দেওয়া যে এন্ট্রেন্স, আমাদের সময় জয়েন্ট এন্ট্রেন্স ছিল, এখন এগুলোর নাম আরও অনেক হয়েছে, নানা রকম পরীক্ষা, এই দিতে হবে, এই দিতে হয়, সেই দিতে হয়। তো এই টরীক্ষার ব্যাপারে সবাই চান্স যদি নাও পাও, যাতে মুভ করে একটা ভালো জায়গায় যেতে পারো। তো কিছু স্টুডেন্ট এমন না, বলবো না, শ্রীদীপ পাল আমার এখানে, সুকন্যা, ওরা নিফ থেকে ওরা পাস আউট, একজন অলরেডি হয়ে জারা ফ্যাশনে কাজ করছে, সিনিয়র ফ্যাশন ডিজাইনার হিসেবে অনামিকা খান্নার সাথে কাজ করছে। আর শ্রীদীপ রিসেন্টলি পাস আউট হবে নিফটের থেকে, সেও খুব ভালো কাজ করছে, কলকাতা বেসড, খুব ভালোই কাজ ওর। তারপর এরকম অনেকেই আছে, ত্রিপুরা একটা মেয়েও আছে, সে উদয়পুর না ধর্মনগরে, ও নিফটে পড়ছে। ওরা কিন্তু ভালো স্টুডেন্ট, ওরা 12-এ কিন্তু 96-97% মার্কস ক্যারি করেছে, কিন্তু ওদের মানে মানসিকতা হচ্ছে আমি আর্টটাকে নিয়ে এগোবো, মানে আর্টটাকে নিয়ে আমি কিছু করব। তো এটা রেয়ার পার্সেন্টেজ স্টুডেন্টের মধ্যেই পাওয়া যায়। তো এটা আমি গার্জিয়ানের কাছেও রিকোয়েস্ট থাকবে যে আপনারা যখন করাচ্ছেন প্রাইজের জন্যই শুধুমাত্র আর্ট করাবেন সেটা না, আপনারা আর্টটাকে ভালো করে শিখান বাচ্চাদের, এবং ভালো মানুষ তৈরি করুন, এবং আর্টটাকে নিয়ে যাতে সে ভবিষ্যতে কেরিয়ার করতে পারে সেটাই। সরকারি চাকরি পেতে হবে, এবং সরকারি চাকরি দিন দিন কমছে, ঠিক না? সরকারের তো একটা লিমিটেশন আছে, লিমিটেশন সব কিছুরই আছে। এমন স্পেস খালি হলে তো স্পেসে মানুষ ঢোকাবে, ঠিক না? কিন্তু হাতের কাজ যদি জানা থাকে, আজকে নিশ্চয়ই আপনি বইমেলায় গেছেন, বইমেলার দেখবেন যে কত সুন্দর করে সাজিয়েছে আমাদের সিনিয়র দাদা দিদিরা বা আমার জুনিয়র সবাই মিলেই কিন্তু এই এত সুন্দর করে মেলা প্রাঙ্গণটাকে সাজিয়েছে। তো সামহাও ওদেরও তো কিছু আর্নিং, সোর্স অফ আর্নিং, এবং এটা করেই তো আমাদের চলতে হয়। আজকে বাই লাক, আমার লাক ভালো ছিল বলে, আমার সেই সময় ভালো ছিল বলে আমি আজকে গভর্নমেন্ট সার্ভিসটা আমি পেয়েছি, আমি করছি। কিন্তু আমি যদি না পেতাম কি করতাম না? অবশ্যই করতাম, কিছু না কিছু তো করতাম। হ্যাঁ, তো ওইটাকে মাথায় রেখে কিন্তু এগোনোর দরকার আর কি, আমার মনে হয় আর কি। অ্যাকচুয়ালি আমার মনে হয় বাচ্চাদের যখন অভিভাবকরা ড্রয়িং শেখার জন্য যে ছোটবেলায় দিচ্ছে টিচারদের কাছে, ভাবছে কি এটা তো প্রজেক্টে কাজে লাগবে ড্রয়িংটা, একটা বা ডক্টর বলুন, ইঞ্জিনিয়ার বলুন, সব জায়গাতে ড্রয়িংটা কিন্তু খুব দরকার, ইম্পর্টেন্ট। শুধু ওটাই মাথায় রেখে ওরা মানে ড্রয়িংটা শিখতে পাঠাচ্ছে, কিন্তু এটাকে প্রফেশন হিসেবে দেখছে না। না, ওইটাই মানে প্রথমত অনেকেই বলে মানে যে স্যার বাচ্চাটা একটু যদি ভালো কাজ করে তাহলে তো ভবিষ্যতে, এখন তো প্রজেক্ট বেস এই পড়াশোনাটা, সব প্রজেক্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো প্রজেক্ট কাজ করতে হবে, করতে হবে, তারপরে যদি পড়াশোনার ক্ষেত্রে তো লাগবে স্যার এটা। কিন্তু যখন মানে ওরা যখন কম্পিটিশনের দিকে মোটিভেট হয়, হ্যাঁ, তখনই একটু প্রবলেম হয়ে যায় আর কি। আদারওয়াইজ এমন প্রচুর স্টুডেন্ট আমাদের এখানে, আমরা যারা আর্ট স্কুল করে প্রত্যেকের স্কুলে অনেকেই শিখে, যারা মানে দারুণ কাজ করে কিন্তু কোনো কম্পিটিশন কিছু অ্যাটেন্ড করে না। ওরা কিন্তু আঁকাটা খুব ভালো করে, এবং ওরা আমাকে বলে যারা ডাক্তারি, রাজশ্রী সরকার, আমার অনেক স্টুডেন্ট যারা ডাক্তারি পড়ছে, ওরা বলে স্যার আমরা যখন ছবি আঁকি, ফিজিওলজি, অ্যানাটমি বা এই পার্টগুলো, স্যার ওরা বিশ্বাসই করে না যে আমরা নিজেরা এঁকেছি। তো এই যে শিক্ষাটা তোমার থেকে পেয়েছি, আমরা যে শিখেছি স্যার, এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার। হ্যাঁ, তো এটা শুনে খুব প্রাউড ফিল হয় না, যাক অ্যাটলিস্ট একটা কাজে তো লাগছে। হ্যাঁ, মানে শিক্ষাটা তো এটা অবশ্যই একটা পার্ট, মানে পড়াশোনার ক্ষেত্রে যে কোনো ফিল্ডে গেলে আঁকাটা কোনো না কোনোভাবে যুক্ত। তা আমার এক স্টুডেন্ট সমর্পিতা দাস, সে মানে ওর বাবা ইঞ্জিনিয়ার, তো ওর বাবা চাইছিল যে ও ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো, কিন্তু ওর কথা হচ্ছে ও আর্ট নিয়ে পড়বে। তারপর বাবা মার সাথে একটা তর্ক বিতর্কে লাস্টে ও ডিসাইড করলো না, আমি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার পড়বো, যেখানে আমি আঁকাটাকে ছাড়বো না। সেটা জয়েন্ট এন্ট্রান্সে ক্র্যাক করেছে, এবং আজকে সে প্রায় ফাইনাল ইয়ার বেরিয়ে যাবে। তো ভালো কাজ করছে, আমাকে পাঠাচ্ছে স্যার এই দেখো সিটি প্ল্যান করেছে, মডেল বানিয়েছি। তো এগুলো দেখলে মানে বেশ ভালো লাগে, দারুণ লাগে আর কি। স্টুডেন্টদের মধ্যে তো টিচারের যে একটা
পাওনা সফলতা যেটা সফলতা, হ্যাঁ, একদম। আগামী প্রজন্মের জন্য এই যে আর্ট সেক্টরটা এটা কতটুকু উজ্জ্বল ভবিষ্যৎটা? দেখুন, আমি যদি শুধুমাত্র ত্রিপুরাকে বেস করে ভাবি সেটা করলে হবে না, কিন্তু আমার কিন্তু আউট অফ ত্রিপুরা মানে ওয়ার্ল্ড ওয়াইজও ভাবতে পারি বা ন্যাশনাল ওয়াইজও ভাবতে পারি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কী ধরনের আর্ট প্র্যাকটিস চলছে বা আর্ট ফিল্ডে থেকে কী ধরনের মানে লাইন রয়েছে যেটা মানে আমরা যেতে পারি। ব্যাচেলার ডিগ্রি পরে গিয়ে আমি অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারি, ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করতে পারি, ইন্টারিয়র ডিজাইনিং নিয়ে কাজ করতে পারি, এনআইডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন সেটাতে পড়তে পারি, সেটাতে এন্ট্রান্স ক্র্যাক করা ভীষণ টাফ। তো এই প্রচুর ফিল্ড আছে, কিন্তু আমরা শুধু একটু সার্চ করে দেখতে হবে কোথায় গেলে আমি কিভাবে এন্ট্রান্স ক্র্যাক করে এই লাইনে ঢুকতে পারবো। তাহলে কিন্তু একবার যদি আমি ভালোভাবে নিজেকে, আর যে কোনো লাইনে পড়াশোনা বলো বা আর্ট, গান, নাচ, আবৃত্তি, যে কোনো লাইনে যদি আমি দি বেস্ট দিতে পারি না, এটা আমার মনে হয় এটা সফল হবে। আর যদি আমি না পারি কিছু, তাহলে কোনো ফিল্ডেই আমার কিছু হবে না। আর কোনো মতে একটা জেনারেল এডুকেশন নিয়ে পাশ করে বসে থাকা, আবার ওই টেটের স্বপ্ন দেখে শুধু টেট দিয়ে একটা টিচার হব, এই স্বপ্নটা জানি না অনেকের হয়তো বা আছে। এটা গভর্নমেন্ট সার্ভিসের সবার একটা মানে স্বপ্ন থাকে হয়তো, মানে আমাদেরও ছিল এই জিনিসটা আছে, আমার বাবা মারও হয়তো ছিল আমার বাচ্চা বড় এটা গভর্নমেন্ট সার্ভিস করবে, বাট এটা না, মানে অনেক কিছুই করা যায়, চেষ্টাটা ইম্পর্টেন্ট। আর সাথে অবশ্যই বাচ্চার যদি মনের মধ্যে এই জিনিসটা থাকে না মা বাবা আমি এটা নিয়ে এগোবো, তাহলে অবশ্যই মা বাবাকে সাপোর্ট করা মানে করতে হবে, করা খুবই দরকার। অন্যর বাচ্চার সাথে কম্পেয়ার কোনো দিনই করতে নেই। আমি মানে মার মধ্যে এখনও আমি অনেক সময় আমার মাকে বলি, মা তুমি তো এখনও আমার বললে না যে আমি ভালো, ওর বাচ্চা ভালো, ওর বাচ্চা ভালো, ওর বাচ্চা ভালো। তো এটা আমার ইয়ে হয় যে এটা বোধহয় একটা ইনহেরিটিক্যালি একটা থাকে বোধহয় চলছে, যে সবার মার কাছে কেউ, আবার কোনো কোনো মা আছে সাংঘাতিক পজিটিভ, আমার বাচ্চা থেকে ভালো আর কারোর বাচ্চা নাই, এটাও আবার খুব খারাপ। হ্যাঁ, ওইটাও যেমন খারাপ এটাও খারাপ। তো সে জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে অবশ্যই বাচ্চাকে সাপোর্ট করা, ওর মেন্টালি যেটা যে জায়গাটাতে ও স্টেবল, কেউ হয়তো বা পড়াশোনা এতটা ভালো না, একটা ছেলে পাশেই ওর বন্ধু ধারণা খুব ভালো, তো ওকে কম্পেয়ার করে করে বাচ্চাটাকে কোনোদিন ডিস্টার্ব করতে নেই। হয়তো বা ওর মধ্যে একটা পজিটিভ পয়েন্ট রয়েছে যেটা ওর মধ্যে নেই, সেটাকে এনকারেজ করা। তো আমি সেই জায়গাতেই মানে আমি বিলিভ করি। আর আমিও আজকে এখানে দাঁড়ানোর পিছনে এটাও একটা রিজন। আমি ধরো না পড়াশোনাত খুব একটা হাইফাই স্টুডেন্ট না, মিডল ওকার একটা স্টুডেন্ট, কিন্তু আমি যে জিনিসটা পারতাম আমার সাথে অনেকেই পারতো না। বোর্ডে স্ট্যান্ড করেছে এরকম অনেকের প্র্যাকটিক্যাল খাতা আমি এঁকে দিয়েছি আমার সাথে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল করেছে, ডিসেকশন করেছে, আমি এঁকে দিয়েছি। স্যার বলেছে ও স্ট্যান্ড করার কথা, তুই এঁকে দিয়েছে। আমি কিন্তু স্ট্যান্ড করার 60% পেলেই আমার মনে হয় আমাদের সময় ফার্স্ট ডিভিশন বিশাল ব্যাপার ছিল। হ্যাঁ, তো এই জিনিসটা মানে একটা ব্যাপার। তো আমার মা বাবা প্রথমে, মার কথা বললো না, বাবা প্রথমে চাইছিল যে আমি ডাক্তারি বা অন্য কোনো লাইনে পড়ি, কিন্তু আলটিমেটলি পরবর্তী সময়ে বাবা মা বোথ আমাকে সাপোর্ট করলো, যখন আমি আজকে এই ফিল্ডে আজকে এখানে দাঁড়িয়ে আমি দেশ বিদেশে যেতে পেরেছি, ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করা, নিজের রাজ্যকে রিপ্রেজেন্ট করা, মানে এটা বিশাল একটা মানে গর্বের বিষয়। আজ থেকে যখন 10-15 বছর আগে যেরকমভাবে আমি গেছি, যখন গিয়ে আমাকে অনেক শেকিনেসে পড়তে হয়েছে, এখন এত ইয়ে হতো আপ কাহাসো ত্রিপুরা সো, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন অনেক মানুষের চেনে, মানে বিভিন্ন সোর্সে, মানে আর্ট ফিল্ডে। তো কেউ রেকমেন্ডেশনও অনেক সময় করে না, ত্রিপুরা में ये आर्टिस्ट है इसको बुलाओ आप, ये तो अच्छा काम करता है। তো অ্যাকচুয়ালি সবটাই ডিপেন্ড করে তোমার কাজের উপরে। তোমার কাজটা যদি ভালো হয়, দ্যাট তুমি সবখান থেকে তুমি এক্সপোজার পাবে, আদারওয়াইজ পাবে না। আপনার ঝুলিতে তো এখন অনেক পুরস্কার, অনেক সম্মাননা, অনেক কিছু। তার মধ্যে কোন মুহূর্তটা খুব বেশি হৃদয়কে ছুঁয়ে যায়, যে এটা খুব মনে পড়ছে? এটা আমি এর আগে যখন আমি সান্দন টিভিতে এসেছিলাম আমি বলেছিলাম এই জিনিসটা। তো হ্যাঁ, অ্যাওয়ার্ড অনেকের জায়গা কাছে অ্যাওয়ার্ডটা হয়তো বা মাইনে রাখে না, অ্যাওয়ার্ড দিয়ে কি শিল্পী বিচার হয়, কিন্তু আমার কাছে অনেকটা মাইনে রাখে। কারণ আমি যে পরিশ্রমটা করছি, আমি যে ডেডিকেশনটা দিচ্ছি আমার কাজে, এটা অ্যাপ্রিসিয়েশন কীভাবে হচ্ছে এটা আমার কিন্তু জানা দরকার, যে আমি সঠিক পথে আছি কি না। তো আমি বিভিন্ন অ্যাওয়ার্ড আমি অ্যাচিভ করেছি ন্যাশনালি। তো এর মধ্যে যেটা আমার কাছে সবচেয়ে বেশি মানে সুবর্ণ মুহূর্ত বলতে পারো, সেটা আমার লাস্ট 2022-তে সিমা অ্যাওয়ার্ড যেটা আমি পেয়েছিলাম, সেটা আমার কাছে মানে খুবই একটা মানে হার্ট টাচিং একটা জিনিস। যে আমি এটার জন্য যে ধরনের পরিশ্রম করেছিলাম, একটা নতুন ধরনের কাজ নিয়ে আমি এগিয়েছিলাম, সেটা
সেই জায়গাতে দাঁড়িয়ে আমার কাজটা যখন এপ্রিসিয়েট হয়েছে, সিলেক্ট হয়েছে, সেটা আমার কাছে এর থেকে বড় অ্যাওয়ার্ড আর কিছু ছিল না। তারপর যখন নাম ঘোষণা হলো, যে লিস্ট বেরোলো যে তুমি অ্যাওয়ার্ডেড, সেটা আমার কাছে মানে স্বপ্নের মতো। হয়তোবা অনেকে জানে যে আমি ভালো কাজ করে আমি পাবো, কিন্তু আমার কাছে আমি ওই এক্সপেকটেশনটা রেখে কোনো দিন কিছু করি না। আমার মনে হয় সব জায়গাতে অ্যাটেন্ড করা উচিত। অনেকখান থেকে আমি রিজেকশন পেয়েছি, অনেক জায়গা আমাকে রিজেক্ট করেছে আমার কাজ, হয়তোবা আমি সেই জোনের কাজ করি না বলে রিজেক্ট করেছে, কিন্তু অনেক জায়গা থেকে আমি কিন্তু অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। আমি 3 টাইমস ক্যামলিন অ্যাওয়ার্ড, যেটা রেকর্ডই বলতে পারো, প্রফেশনাল ক্যাটাগরিতে 3 টাইমস ক্যামেল অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি পেয়েছি, যেটা থেকে আমি ইউরোপে গিয়ে এসেছি। তো তারপর ধুমিমল অ্যাওয়ার্ড, আর্ট মল, তারপরে আইফেক্স অ্যাওয়ার্ড, এরকম অনেকগুলো অ্যাওয়ার্ডই আমি মোটামুটি পেয়েছি। অনেকগুলো বাদও গেছে, হয়নি। এখন খুব এক্সপেকটেশন লাগে যে ললিত কলা যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড হয়, এটা একটা স্বপ্ন। মানুষ বলবে এটার জন্য কেন ইয়ে, না, এটা আমার কাছে একটা স্বপ্ন। মানে ছোটোবেলা থেকে থাকে না মানুষের, যে ললিত কলাতে হয়তো বা কাজ সিলেক্ট হয়েছে কিন্তু মানে অ্যাওয়ার্ড হয়নি। তো আমি খুব গর্বিত যে আমার রাজ্যের গতবার আমার জুনিয়র সৌমেন ও স্কাল্পচারে অ্যাওয়ার্ড পেয়েছে। তো আমাদের কাছে খুব গর্ব, প্রাউড করে বলতে পারে যে আমাদের স্টেটের থেকে পেয়েছে। একটা হয় না একটা, তো আমাদের স্টেটের থেকে মৃন্ময় দেববর্মা খুব ভালো মানে আর্টিস্ট, মানে ত্রিপুরার দারুণ কাজ করেও। তো মৃন্ময় কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ডই, আমার কলিগ আমার সাথে একসাথে ইয়ে করে, ওর খুব ভালো অ্যাচিভমেন্টস আছে ওর কাছে। ও বিভিন্ন গ্যালারি, বিভিন্ন আর্টিস্টের সাথেও কাজ করেছে অনেক। তো ওর কাছে থেকে অনেক সময় অনেক ইন্সপিরেশন আমি পাই, যে বা কাজ অনেক সময় করলে দেখায় যে কী ধরনের কী হয়েছে, তুমি একটু সাজেস্ট করো। তো ও আছে, সৌম্যদা আছে ন্যাশনাল অ্যাওয়ার্ডই, তারপরে বিপুল কান্তি স্যার প্রথম আমাদের এখানে ন্যাশনাল অ্যাওয়ার্ডই। তো মানে এটা একটা আমাদের জন্য গর্বের বিষয় যে মানে ত্রিপুরার ছেলে হয়ে ত্রিপুরার জায়গা থেকে গিয়ে একটা অ্যাওয়ার্ড আনা। এটা শুধু আমার পয়সাটা ইম্পর্টেন্ট, কত টাকা পেলাম এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে একটা আমার নামটা তো ত্রিপুরার হয়ে সারা জীবনের জন্য সেভ হয়ে থাকলো। একদম সেটাই আমার কাছে খুব মানে একটা লোভের বিষয় আর কি। সত্যি কথাটা, শ্রীমাই অ্যাওয়ার্ড যখন দেয়, হাস্যকর একটা বিষয় আমি তোমার সাথে একটু শেয়ার করছি। তো শ্রীমাই অ্যাওয়ার্ডে তো সেগমেন্ট কতগুলো ক্যাটাগরি আছে আর কি। ধরো টপ অ্যাওয়ার্ড একদম 3টে, তারপরে জাজেস চয়েস অ্যাওয়ার্ডস, মেরিট অ্যাওয়ার্ড, আমি বোধহয় মেরিট অ্যাওয়ার্ডে পেয়েছিলাম। তো এরকম, তারপরে এরকম নিচের দিকে আছে। তো একটা সার্টেন অ্যাওয়ার্ড অবধি ওরা ট্রফিটা দেয়, এরপরেরগুলোতে ট্রফিটা দেয় না। তো আমার ভয় লাগছিল, ওরা মানে তুমি অ্যাওয়ার্ড পেয়েছো কিন্তু কী অ্যাওয়ার্ড পেয়েছো এটা রিভিল করেনি আর কি, এটা অন স্টেজ রিভিল হবে আর কি। তো আমি মাকে বলছিলাম, মা টাকা যা খুশি দেখ, আমার কোনো প্রয়োজন নেই, আমার তো ট্রফিটা যাতে দে, তুমি ঠাকুরকে একটু ডেকো, বলো যাতে ট্রফিটা যাতে আমি পাই, মানে হাতে এটা নিয়ে আসবো। আর সীমার যে ট্রফিটা, ও পদ্মশ্রী প্রাপ্ত একজন স্কাল্পচর, উনি করেছিলেন আর কি। তো ওনার ট্রফি ওটাকে কাস্টিং করে দেওয়া হয় আর কি। তো এটা আমার কাছে সারা জীবন একটা ইন্সপিরেশনের মতো আমার চোখের সামনে থাকবে। আমি যখন আমার অনেক সময় হয় না যে খুব লো ফিল করছি, তখন এটা দেখলে একটা এনথুজিয়াস্টিক একটা ব্যাপার চলে আসে। তখন ঠাকুরকে খালি ডাকছে, আমাকে ঠাকুর ঠিক মানে আমার ক্যাটাগরি অবধি ও ট্রফিটা দিয়েছে, এরপরে বাদ, এরপরে ওরা বলছে হামকো নেই মিলা ইয়ার তুমকো মিল গেয়া। তো মাও ফোন করেছে রাত্রেবেলা, কিরে ট্রফি পেয়েছিস তো, ট্রফি দিয়েছে তো, আমাকে ট্রফি দিয়েছে। তো এটা একটা মানে একটা খুব কী বলবো, একটা খুব এক্সাইটমেন্ট আর কি আমার কাছে আর কি, দারুণ। আর কলকাতার আরও দুজন চিত্রশিল্পী সৌমিকদা এবং পিয়ালিদি, ওদের কথা না বললে না হয়। এই মুহূর্তে হয়তো বা পিয়ালিদির সাথে সৌমিকদার সাথে আমার একটু কথা কম হচ্ছে, কমিউনিকেশন, কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করে ওরাও আমাকে সিমার সময় খুব হেল্প করেছে, যে তুই কাজটা করেছিস জয়দীপ, খুব ভালো হয়েছে, কাজটাকে তুই অনেক মানে সিম্পলিফাইড ফর্মে প্রেজেন্ট করেছিস, তোরা দে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তোমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করা, তোমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করা, তাহলে বুস্ট আপ হয় আর কাজ করা যায়। তো এখানে ওই জিনিসটা অনেক সময় মিসিং হয়। তবুও 1-2জন আছে যারা আমার কলিগ, আমার খুব কাছে, তারা, ওদের থেকে আমি অনেক সময় অনেক কিছু মানে জানতে পারি বা মানে হয় আর কি, তাদের ইন্সপিরেশন অনেকটা কাজে লাগে আর কি। অনেক অনেক ধন্যবাদ, তুমি এসছো আমাদের শোতে। আর আমাদের তো সময়সীমা একেবারে সীমিত একদম। তারপর ছোট্ট করে যদি বলে দাও যে আমাদের এই চিত্রকলা যে আর্ট ফর্মটাকে আরো বেশি এস্টাবলিশড করার জন্য কি কি করলে হয়তো বা আমাদের খুব ভালো হবে। প্রথমত আমার মনে হয় মানে রেগুলারলি এক্সিবিশন চলা দরকার।
আমার স্টেটের কথা আমি বলছি, রেগুলারলি এক্সিবিশন করা উচিত প্রত্যেকেরই, যারা আমাদের এখানে প্র্যাকটিসিং আর্টিস্ট। হ্যাঁ, এক্সিবিশন করতে গেলে একটা টাকা প্রয়োজন হয়। তো আমরা যদি যারা যারা আর্টিস্টরা আছে, আমরা যদি প্রত্যেকে ভাবি যে বছরে একটাই শো করবো আগরতলাতে, তো প্রত্যেকেই যদি মানে প্রত্যেক মাসে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কাজ করি, তাহলে কিন্তু মানে রেগুলার আমরা শো করতে পারবো। শো করলে আমাদের আঁকা টেন্ডেন্সিটাও থাকবে। আর কী ধরনের আর্ট প্র্যাকটিস আমাদের এখানে হচ্ছে সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে একটা খুব ভালো ডেভেলপড হবে। আমাদের এখানে আর্ট হাব বলে কিছু নেই যেখানে সব আর্টিস্টরা বসে একটা কিছু করলো। ললিতকলাতে একটা পার্ট আছে, কিন্তু এখানে স্কলাররাই বা যারা স্টুডিওর আছে ওরাই কাজ মেনলি করে। তো এই জিনিসটা খুব দরকার আমাদের এখানে, খুব দরকার এক্সচেঞ্জ প্রোগ্রামের। আমাদের কলেজে চেষ্টা করা হয় যে এক্সচেঞ্জ প্রোগ্রাম করার জন্য, কিন্তু বিভিন্ন প্রবলেম থাকা সত্ত্বে আমরা করতে পারি না অনেক সময়। রিসেন্টলি সঞ্চয়ন ঘোষ এসে গেছিলেন মৃন্ময় স্যারের উদ্যোগেই, তো এটা মানে হয়েছিল। তো খুব দরকার যে এক্সচেঞ্জ প্রোগ্রাম হোক এবং বেশিভাবে ওয়ার্কশপ হোক। গভর্নমেন্ট যদি কন্ডাক্ট করে তো খুবই ভালো। মানে একটু গভর্নমেন্টের তরফ থেকে যদি ইনিশিয়েটিভ নিয়ে যদি ভালো ভালো শিল্পীদের বাইরে থেকে এনে ওদের ওয়ার্কশপ করিয়ে ওদের সাথে আমাদের ত্রিপুরার একমাত্র আর্ট কলেজ গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, ওইখানে স্টুডেন্টদের যদি ইনভলভ করা যায় তাহলে কিন্তু মানে জিনিসটা একটু অন্যরকম হয়। ঠিক আছে না? আর আমি যারা ক্লাব অর্গানাইজার, যারা ক্লাবে থেকে বিভিন্ন বা অর্গানাইজেশন থেকে বসে আঁকো প্রতিযোগিতা, শিশু উৎসব বিভিন্ন করেন, আমি ওদের বলবো যে নতুন করে কিছু ভাবুন, একটু অন্যরকম ভাবুন। এই কম্পিটিশন মেন্টালিটিটা কিন্তু দিন দিন মানে একটা বাজে দিকে টার্ন করছে, গার্জিয়ানদের, স্টুডেন্টদের, সব দিকে। ইভেন যারা আর্ট শিখায় তাদেরও প্রচুর প্রবলেম হয়, নিজেদের মধ্যে ক্লেশ হয় এই জিনিসটা নিয়ে। ওরা যদি একটু অন্যরকম ভাবেন, ওরা যদি মনে করেন না আমি শিশু উৎসব করব, আমি আর্ট কলেজের 2-3 জন টিচারকে নিয়ে আমি ডাকিয়ে প্রত্যেককে আমরা একটা ওয়ার্কশপ করাবো। ওয়ার্কশপ করিয়েও সেখানে ওয়ার্কশপ থেকে যে ফ্রুটফুল রেজাল্টগুলি আসবে ওদের আমরা অ্যাওয়ার্ড দিলাম, সার্টিফিকেট দিলাম। বা আমি ধরুন না একটা স্টিল লাইফ বসিয়ে দিয়ে বললাম যে তোমরা স্টাডি করো, এটাই কম্পিটিশান। তো একটু ব্যতিক্রমী আমার মনে হয় ভাবা দরকার। হ্যাঁ, এখন সময় চলে এসছে যে গতানুগতিক জিনিসটা থেকে একটু বেরোনোর দরকার। বা এরকম হতে পারে যদি কারোর মানে সেই ধরনের প্ল্যাটফর্ম হয় যে আমি একটা স্টুডেন্টদের বসিয়ে একটা ভিডিও স্ক্রিনে একটা ত্রিপুরা সম্বন্ধে একটা ছোট্ট একটা ডকুমেন্টারি দেখালাম, ডকুমেন্টারি দেখিয়ে বললাম এই ডকুমেন্টারিটা তুমি কী দেখেছো সেটাই তোমার ফিলিংসে আঁকো। সেখানে একটা বাচ্চা কারোর থেকে মুখস্থ শিখে এসে আঁকতে হবে না, কারণ আমাদের যারা রিয়েলিটিটা উঠাবে ও সেটা দেখছে, এটা তো বোঝা যাবে তো ওর আইকিউটা কতটুকু, ওর কনসেন্ট্রেশনটা কতটুকু। কি হয় অনেক সময় অনেক মানে টিচাররা যারা গিয়ে অন দ্য স্পট জাজমেন্ট করেন, সেখানে অনেক সময় অনেকের অনেক প্রবলেম হয় যে বাচ্চাদের নিজস্বতা নেই, বাচ্চারা স্যারদের কপি করে বা ইয়ে করে। একটা জিনিস ঠিক যে এটা তো গুরুমুখী বিদ্যা, যে কোনো জিনিস কত্থক যদি আমি ধরি, কত্থকের এক একটা ঘরানা আছে, জয়পুর ঘরানা, লখনৌ ঘরানা, সেখানে যে ধরনের আর্ট প্র্যাকটিস মানে নাচ প্র্যাকটিস হয় ওরা কিন্তু ওই ঘরানা ওয়াইজই শিখে। তো ওইটার বাইরে ওরা যাবে না, কারণ এটা গুরু পরম্পরার ব্যাপার। আর্টটাও কিন্তু গুরু পরম্পরার ব্যাপার। আমার স্টুডেন্টের মধ্যে আমার ইম্প্যাক্ট থাকবে, সেটাই কিন্তু স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এতে মানে ক্ষতির কিছু না। একটা স্টুডেন্ট যখন বুঝবে যে আমি আমার গুরুর যে শেখাটা এটার বাইরে গিয়ে আমি এখন আমার নিজের প্ল্যাটফর্ম তৈরি করব, তখন কিন্তু সে মানে নিজের থেকেই তৈরি করবে, আদারওয়াইজ এমন মানে হবে না। সেই জায়গা যদি সেই আমাদের যারা মাননীয় বিচারকরা বিভিন্ন জায়গায় যান, তারা যদি ওই জায়গাতে ওই রকম ডিসকাশন না করে, আমার মনে হয় আপনারা একটা স্টিল লাইফ বসিয়ে দিন, আপনারা পোর্ট্রেট দিয়ে দিন, বাচ্চারা করুক না, যার স্টুডেন্টই প্রাইজ পাক, যে বেস্ট করবে ওকে দিন। ক্রিয়েটিভিটি একটা লেভেল অবধি ঠিক আছে, তারপরে তো স্টাডির জোরটা ওদের দেখতে হবে একটা বাচ্চা কতটুকু পারে। সেটা করলে কিন্তু আমার মনে হয় বাচ্চার চাইল্ড আর্টটা আরও ডেভেলপড হওয়ার কথা। তবে আমাদের ত্রিপুরার বাচ্চারা সত্যি দুর্দান্ত কাজ করে, প্রত্যেকের বাচ্চাই, এবং বাইরেও আমাদের ত্রিপুরার কিন্তু ভীষণ সুনাম বা চাইল্ড আর্টের দিকে আর কি। হ্যাঁ, তো এটা আমি নিজেই গর্ব করে, মানুষে বলতে পারে যে জয় স্যার গর্ব করে বলছে, কিন্তু আমি প্রাউডলি বলতে পারি যে এটা এই জায়গাটা তৈরি করার পিছনে কেউ কোনোদিন যদি কিছু লেখা হয় আমার নাম কিন্তু বাদ দিয়ে কিছু লিখতে পারবে না। তো আমি এটাকে চেষ্টা করেছি, এরপরে অনেকে এসছে, অনেক কিছু করেছে, এর আগেও আর্ট প্র্যাকটিস চলতে এরপরেও হয়েছে। তো এটা আমি বলবো। আর অবশ্যই আমাদের
সবারই মানে আর্টকে নিয়ে ভাবা দরকার। প্রত্যেক আমাদের এখানে যারা আমাদের সিনিয়র আর্টিস্টরা, আমাদের বয়সের আর্টিস্ট, আমার জুনিয়র, সবাই মিলে প্ল্যান করে শো করা, সুন্দর করে আর্ট এক্সিবিশন করা, হঠাৎ করে রোড সাইড শো করা, এরকম করা উচিত, যাতে আমরা যাতে আর্ট থেকে আমাদের চোখটা সরে না যায়। যে আমরা ভাবি যে আমাদের এখানেও আর্ট প্র্যাকটিস চলছে, লোকাল পিপলরাও। আজকে আমরা টি স্টলের সামনে যে হারে ভিড় দেখি একটা মানে ইয়াং জেনারেশনরা, আমি ওই সাইডেই বেস করে একটা এক্সিবিশন করলাম, চা খেতে খেতে দুইজন ছবি দেখলো, নাই কিনলো ছবি, কিন্তু অ্যাটলিস্ট দেখে ওর মাথাতে তো হলো না ছবি তো হচ্ছে। তো এরকম করে করে এগোতে হবে, যেখানে যে এরকম পসিবিলিটিস সেটা নিয়ে আগানো দরকার আমি মনে করি আর কি। আমাদের ঘর সাজানোর জন্য, ডেকোরেট করার জন্য আমরা অনেক কিছু কিনি, কিন্তু এই যে ড্রয়িং কিনে নিয়ে ঘর সাজানো, এই মেন্টালিটিটা বাইরের মানুষের ভিতরে বেশি। আমাদের এখানে কতটুকু? আমাদের এখানে এখন অনেকটা ডেভেলপড হয়েছে, বাট টিল নাও এখনও সেরকম হয়নি। কারণ সবাই ভাবে কি করব আমি, ড্রয়িং কিনে নিয়ে লাগাবো ঘরের মধ্যে, এর থেকে ভালো আমি অনলাইনে অর্ডার করে একটু কম দামের মধ্যে একটা বড় প্রোডাক্ট, প্লাস্টিকের প্রোডাক্ট বলো বা প্রোডাক্ট বলো, এগুলো আমি লাগিয়ে নেব। হ্যাঁ, কিন্তু বাইরে কিন্তু এই জিনিসটা না, বাইরে ইন্টেরিয়ার ডিজাইনের যারা ডিজাইনার তারা কিন্তু ইকুয়ালি আর্টিস্টদের সাথে টাই আপ থাকে, তারা সেখানে ইন্টেরিয়ার ওয়াইজ তারা কিন্তু ছবি লাগায় সেখানে। এটা কিন্তু খুব একটা মানে বাইরে তুমি হসপিটালগুলোতে যাও, প্রাইভেট হসপিটাল প্রত্যেকটা দেখবে, এয়ারপোর্ট যাও প্রত্যেকটা দেখবে, অ্যাকসেপ্ট আমাদের এখানে, আমি জানি না আমাদের এখানে এয়ারপোর্ট হয়েছে, আমাদের ভাগ্য ভালো নতুন, কিন্তু সেখানে কোনো আর্টিস্টের মানে কাজ নেই, কোনো ছবি নেই। কেন নেই আমার কাছে এটা প্রশ্ন। যেখানে মুম্বাই, দিল্লি, ইভেন আমি লখনৌ থেকে আসার সময় সেখানেও পর্যন্ত মানে অসাম আর্টিস্টদের কাজ, লোকাল আর্টিস্টদের কাজ নিয়ে করা হয়েছে, সেখানে আমাদের এখানে বাজবাতে কতগুলো জুড়ি লাগিয়ে দিয়েছে। কেন রে, আমাদের এখানেও তো আর্টিস্টরা কাজ করে ভালো ভালো, সবাই একটা কালেকশন ছবি থাকলে কী অসুবিধা, নাহলে 5-10 হাজার টাকা করে একটা আর্টিস্ট পেত, তবে তো একটা থাকতো, ঠিক না? তো এই জিনিসটা মানে হওয়া দরকার। আমি জানি না এটা আপার অথরিটি, মানে আমি দোষ দেবো না, আপার অথরিটির কাছে তো লোয়ার অথরিটি হয়ে যেতে হয়, তো যেতেই সব ব্যাপারটা ডিজলভ হয়ে যায়, তাহলে ওইখানে যাবে কোথা থেকে, জানবে কোথা থেকে। কিন্তু আমরা যখন মুম্বাই এয়ারপোর্টে নামি, ইনস্টলেশন দেখতে দেখতে আমার প্লেনে লেট হয়ে গেছে, মানে দৌড়াতে গেছি, মানে এত দুর্দান্ত মানে করেছে কাজ আর কি, সব আর্টিস্টিক ওয়ার্ক, সব ইনস্টলেশন কাইন্ড অফ ওয়ার্ক। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট সব কিন্তু ছোটোখাটো এয়ারপোর্টের মধ্যেও কিন্তু জাস্ট আসাম এয়ারপোর্টেও আছে ছোটো ছোটো পেন্টিং আছে, আছে, হ্যাঁ স্কাল্পচার আছে। আমাদের এখানে দুটো কি স্কাল্পচার করে রেখেছে, আমি তো চোখেই পড়ে না যেগুলো করেছে, আর কতগুলো মানে বাঁশ বেতে দিয়ে। তো আমার কাছে এটা আফসোস হয়, এত সুন্দর একটা এয়ারপোর্ট হলো, কেন এটার মধ্যে আর্টিস্টদের করা হলো না, আর্টিস্টদের কাজগুলো প্রমোট করা হলো না। প্রমোট তো করতে হবে না, নাহলে তো হবে না। অসংখ্য ধন্যবাদ, আপনি এখানে এসেছেন, সময় দিয়েছেন। থ্যাংক ইউ তোমাকেও, এবং অসংখ্য ধন্যবাদ সেনদন টিভি এবং সেনদন পরিবারের প্রত্যেক সদস্যকে, এবং আবারও হ্যাপি নিউ ইয়ার, সারা বছর ভালো কাটো, আপনারা সবাই সুস্থ থাকুন। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের রাজ্যের একজন নক্ষত্র বলা যায়, একজন চিত্রশিল্পীর সাথে। আশা করি ওনার প্রত্যেকটা কথা অমূল্য এবং আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।